নমস্কার, পডকাস্ট উইথ স্বরূপ আমাদের দ্বিতীয় এপিসোড। তো আজকে আমরা সোলারের একদম সেই নিটিগিটি থেকে শুরু করব। সোলারের কিভাবে মানুষ আজকের দিনে সোলার কি, সোলার কেন মানুষ লাগাবে। আমরা সবাই জানি সোলার নিয়ে, সোলারে ইলেকট্রিসিটি কমে যায়, সোলারে আমাদের কি বলবো পরিবেশকে বাঁচানো যায়। অনেকে অনেক রকমভাবে সোলারকে চিন্তা করে। তো আজকে আমরা এই পডকাস্টটি আমরা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে যে আজকের দিনের আমাদের যে ডোমেস্টিক কনজিউমার, মানে যারা বাড়িতে সোলার করার কথা ভাবছেন, তাদের জন্য কিছু কোয়েশ্চেন এবং তার একটা অ্যান্সার সঙ্গে আমরা দেবার চেষ্টা করব, যাতে করে মানুষ আজকে সোলার করার আগে ভাবে যে হ্যাঁ, যে সোলারটা আমি এই জন্য করব। অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে আমি সোলার করাবো, আমি সোলার লাগাবো। হয়তো অনেকে ভাবে সোলার লাগাবো মানে আমার বাড়িতে কারেন্টের কোনো অসুবিধা থাকবে না। সোলার আছে তো কারেন্ট চলে গেলেই বা আমার তো সোলারটা আছে, সোলার চলবে, আমার ফ্যান ঘুরবে, আমার এসি চলবে। বা অনেকে ভাবে সোলারে এসি চলে নাকি, সোলারে তো শুধু লাইট জ্বলে আর ফ্যান চলে, এসি তো চলে না। না, এরকম অনেক কোশ্চেন আছে মানুষের মনে। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা আজকে দেব। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি সোলার এক্সপার্ট শুভজিৎ ঘোষ, যে বেশ কিছু দিন ধরে এই সোলারের কাজ করে চলেছে, বড় থেকে ছোট, এবং রিসেন্টলি ডোমেস্টিকে বেশ ভালো কাজ করছে। এবং ওর কাজ করার ধরনটা এরকমই যে ও প্রত্যেকটা কাস্টমারকে বোঝায় যে কেন তিনি সোলার করবেন এবং কেন তিনি সোলার করবেন না, এবং সোলার কোন সোলারটা করবেন। সোলারের অনেক রকমের ভাগ আছে, অনেক রকমের মানে কি বলবো ইউনিট আছে। একটা সোলার সিস্টেমের অনেক ইউনিট হতে পারে। একটা অন গ্রিড বলে, একটা বলে অফ গ্রিড, একটা বলে হাইব্রিড। তো কোনটা আপনি কোথায় আছেন, কোন জায়গায় থাকলে আপনি কি সোলার ইউজ করবেন, সেইটা নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনাটা। তো শুভজিৎকে এই আমার পডকাস্টে আসার জন্য ধন্যবাদ। শুভজিৎকে অনেক দিন ধরে বলছি যে তুই একটু সময় দে, হ্যাঁ, সময় দিয়ে একটুখানি কাস্টমারদেরকে বোঝা, যাতে করে কাস্টমাররা বোঝে এক্স্যাক্টলি সোলারটা কেন তারা লাগাবে। তো প্রথম থেকে আমি শুরু করছি। শুভজিৎ, এই যে আমাদের এখন ডোমেস্টিক এই যে প্রজেক্ট চলছে, পিএম সূর্য ঘর চলছে, বাড়ি বাড়ি ঘর ঘর সোলার চলছে, এই যে বাড়ি বাড়ি সোলারটা হচ্ছে, তো মানুষ সোলারটা কিসের জন্য করবে এবং কোন জায়গার মানুষ কোন সোলারটা করবে, সেটা যদি একটুখানি বিস্তারিত বর্ণনা দিস। নমস্কার, আমি শুভজিৎ ঘোষ, আমি রতুল ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট লিড। দেখুন স্যার, আমাদের যে কাস্টমার যারা আছে, আমরা তো বিভিন্ন কাস্টমারের কাছে যাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্রেনিং করাই। তো কাস্টমারের মেন যে প্রবলেমগুলো হচ্ছে, তারা প্রজেক্ট করানোর অনেক কাস্টমারের ইচ্ছে থাকে, কিন্তু আসলে তারা কি প্রজেক্ট করবে তারা বুঝে পায় না। যেরকম অন গ্রিড অফ গ্রিডের মধ্যে কাস্টমারের সমস্যা বা কনফিউশন থেকেই যায়, যে কোথায় কারা অফ গ্রিড নেবো, আমি অফ গ্রিড নেবো না অন গ্রিড নেবো, ব্যাটারি নেবো কি ব্যাটারি নেবো না, এই কনফিউশনগুলো থেকেই যায়। তো আমরা চেষ্টা করি যে এই কনফিউশনগুলোকে দূর করা। এবার যদি আমরা এটা দূর করতে পারি, তাহলে কাস্টমারের কাছে অনেক সহজ হয়ে যায় সোলার ব্যাপারটা। এবং সেটা কি হয়, সোলারটা করার পর সে ভাবে না আমি কি বলবো, আমি ঠিক ডিসিশনটা নিয়েছি, ভুল ডিসিশন নিইনি। এরকম হতে পারে। কেউ হয়তো এরকম সোলার আমরা দেখেছি যে অন গ্রিড প্রজেক্ট নিয়ে নিয়েছে, এবার তার কি হচ্ছে না, কারেন্ট চলে গেল, সে আর সোলারটা পাচ্ছে না। সে কিন্তু জানতো যখন সোলার করেছে যে সোলার লাগিয়েছে মানে তার কারেন্ট চলে গেল তো কি আছে, আমার সোলার আছে। কিন্তু ঘটনাটা কিন্তু তা নয়। হ্যাঁ, ওইটাই মানুষের মধ্যে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে আমি সোলার লাগাবো মানে আমার ইলেকট্রিসিটি লাগবে না। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে সোলার লাগিয়ে পুরো সোলারে ব্যবহার করা যেতে পারে ইলেকট্রিসিটি ছাড়াও, কিন্তু সেটা কোথায় ব্যবহার করা যেতে পারে সেটা মানুষের মধ্যে সেই ধারণাটা অনেক কম আজকের দিনে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের দিকে অতিরিক্তই কম এই ধারণাটা। তুই আমাকে বল যে এখন যে সোলারের প্রজেক্টগুলো হচ্ছে আমাদের কলকাতাবাসী, মানে কলকাতা এবং অ্যাডজয়নিং যেখানে লোডশেডিং হয় না, হ্যাঁ, সেখানে মানুষ কি সোলারটা করবে? আর যেখানে লোডশেডিং হয়, যেমন আমরা
সুন্দরবনে কাজ করেছি, ডিমাপুরে কাজ করেছি, আসামের প্রত্যন্ত জায়গাতে কাজ করেছি, সেখানে তো কারেন্ট থাকে না বেশিরভাগ সময়। তো এই মানে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার কথা বললে মানে আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি নর্থ চব্বিশ পরগনার একদম হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, এই জায়গাগুলোতে যেখানে কারেন্ট যায়, মানে মানে লোডশেডিং হয় না, বাট কি হয় না, লাইন ফল্ট হয়। ঝড় দিলে পোলের ওপরে, তারের ওপরে কোনো গাছ পড়লো, লাইনটা চলে গেল। তো এই লোডশেডিং কথাটা বলাটা ভুল হবে, মানে লাইন ফল্ট, কারেন্ট নেই, মানে যেটা আমরা বুঝি কারেন্ট অফ, কারেন্ট নেই। কারেন্ট না থাকলে সেই সমস্ত জায়গাগুলোতে মানে মানুষ কিভাবে এই সোলারটাকে চুজ করবে, মানে কোন সোলারটা চুজ করবে, বা আজকের দিনে আমি সাবসিডি পরে আসছি, আগে এইটাই তুই সব বোঝা। আমি যেটা মনে করি, আমাদের প্রধানত দুটো রকমের সোলার চলে, একটা হচ্ছে অন গ্রিড, একটা হচ্ছে অফ গ্রিড। তো অন গ্রিড বেসিক্যালি তাদেরই নেওয়া উচিত যাদের ইলেকট্রিসিটি সবসময় থাকে, যেরকম আমাদের শহরের দিকে, যেমন কলকাতা বলুন বা কলকাতার আশেপাশে যে শহরগুলো আছে, যেখানে ইলেকট্রিসিটি যাদের সবসময় থাকে, মানে খুব কমই যায়, নামমাত্র যায়, এবং মানে বেশি আমরা ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য করছি। এবং তাদেরও নেওয়া উচিত যারা শুধুমাত্র ইউজেসটা দিনের বেলা ইউজেসটা, ঠিক আছে, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, এনাদের অন গ্রিডটা বেশি লাগে। ডোমেস্টিকে যাদের ইলেকট্রিসিটি যায় না তাদের জন্য অন গ্রিডটা বেস্ট। আর অফ গ্রিডটা কোথায়? অফ গ্রিডটা হচ্ছে যাদের ইলেকট্রিসিটি থাকে না, ধরুন রাত্রি সন্ধ্যের পর 2 ঘন্টা 3 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না, দিনের বেলাও না থাকতে পারে, যেমন রেগুলার বেসিস থাকে না। তো একদিন, মাসে একদিন গেল সেটা ঠিক আছে, মানা যায়, কিন্তু রোজ ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি অফ আছে, তাদেরকে অবশ্যই অফ গ্রিড নেওয়া উচিত, ব্যাটারি দিয়ে নেওয়া উচিত। কিছু মানুষের এটাও দেখতে হবে, যাদের বাড়িতে বয়স্ক লোক, হয়তো কারোর মানে কোনো এমন একটা লাইফ সেভিং কোনো ইনস্ট্রুমেন্ট রাখতে হয় যেটা কারেন্ট ছাড়া চলে না, ঠিক আছে। তো সেই সমস্ত অনেকের তো ইয়ে থাকে না, ইনভার্টারে তো ওইসব মেশিন গুলো চলে না, মানে এমনি নর্মাল যেগুলো ডোমেস্টিক ইনভার্টার আমাদের বাড়িতে থাকে সেগুলো তো চলে না। তো সেইখানে বা জলের সমস্যা, জল পাওয়া গেল না, হ্যাঁ, বা এসি ছাড়া সেই ভদ্রলোক মানে বয়স্ক লোক থাকতেই পারে না। আমরা এরকম প্রজেক্ট করেছি যে আমার বাবার যদি এসি বন্ধ হয়ে যায়, মানে হাঁপ চলে আসে যে গ্রীষ্মকালে, তার এসিটা তাকে চলতেই হবে, মানে কারেন্ট না থাকলে হবে না, ওনার ব্যাটারি এক্সট্রা লাগে। এই জিনিসটা একটুখানি সেখানে কাস্টমারের মেন যেটা দরকার, কাস্টমারের রিকোয়ারমেন্টটা কাস্টমারকে বুঝতে হবে যে আমার কি রিকোয়ারমেন্ট। তো কিছু কাস্টমার থাকে যাদের ইলেকট্রিক বিল অত্যাধিক বেশি, তারা কি করবে, তারা শুধু অন গ্রিড লাগিয়ে বিলটা কমাবে। আর কিছু কাস্টমার থাকে যাদের বিলটাও কমানো দরকার, সাথে সবসময় তাদের ইলেকট্রিসিটি দরকার, বা কোনো পেশেন্ট আছে, বা কারেন্ট থাকে না, বা তার সবসময় ইলেকট্রিসিটি চাই, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ল্যাম্প আছে, বা সবসময় দরকার ইলেকট্রিসিটিটা, তাদেরকে অফ গ্রিডে যাওয়াই বেস্ট। কারণ ইলেকট্রিসিটি কখনো যদি অফ থাকে, বা কোনো ঝড় বা কোনো দুর্ঘটনা বা কোনো কাজের তারের মধ্যে কাজ করলো, সেই সব ক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি অফও হয়ে যায়, তাহলে সোলারে ব্যাটারি যদি থাকে, অফ গ্রিড প্রজেক্ট যদি সে ইনস্টল করে থাকে, তাহলে সেটা ব্যাকআপ দিয়ে চলবে, তাই ইলেকট্রিসিটিটা কখনো অফ হবে না। সূর্য তো আমাদের দিনের বেলা ইলেকট্রিসিটিটা তৈরি করে না, এবার তখন আমার যদি আমি অফ গ্রিড প্রজেক্ট করে থাকি, তো কাস্টমারের একটা ধারণা থাকে যে আমার ব্যাটারি তো আছে, আমার সারা রাত যা চালায় চলে যাবে, কিন্তু ব্যাপারটা তো ওরকম নয়। দেখুন, ব্যাপারটা হয় এরকম, আপনি দিনের বেলা যা চালালেন কোনো অসুবিধা নেই, আপনি 3 কিলোওয়াট লোড নিলেন বা 5 কিলোওয়াট সিস্টেম করলে ওর আন্ডারে দেবে, আপনি যা চালালেন চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সূর্য ডুবে যাচ্ছে, তখন তোর কাছে শুধু ব্যাটারির স্টোরেজটুকুই থাকছে। ঠিক এরকম, আপনি, আমার বাড়িতে 5 জন লোক, আমি 1 বোতল জল রেখেছি, 1 বোতল জল মিলে দিয়ে তো আর 5 জনের চলবে না। তো যদি আপনি 5 জন মিলে খেতে যান, তাহলে সেটা হয়তো 5-10 মিনিট 1 ঘন্টাতে শেষ হয়ে যাবে। তো ব্যাটারি স্টোরেজটাও তো সেরকম একটা জলের পাত্রের মতো, আপনি যত বেশি লোড চালাবেন তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনি যদি বোঝেন যে আমার ইলেকট্রিসিটি নেই, আমি কম কম শুধু লাইট পাখা চালাবো, এসিটা আমি এখন বন্ধ রাখবো, তাহলে হয়তো সারা রাত চলে যাবে। এবার আপনি যদি মনে করেন আমি সোলার লাগিয়েছি, আমি 2টো ব্যাটারি নিয়েছি, আমি সারা রাত এসি চালাবো, 2 ঘন্টা এসি চলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কাস্টমারকে বোঝাতে হবে, কাস্টমারকে আমাদেরকে বোঝাতে হবে, আমরা বা আমাদের যে বন্ধু কোম্পানিগুলো আছে আমাদেরকে বোঝানো হবে, তাহলেই আমাদের প্রজেক্টগুলো অনেক ইজি হয়ে যাবে। আমাদের ভুল বোঝাবুঝিটাও হবে না, কাস্টমার পরে বলবে যে আপনি তো বললেন চলবে, এখন চলছে না। এই ভুল বোঝাবুঝিগুলো আগে দূর করে নেওয়াই উচিত আমার মতে, কাস্টমারকে সঠিক জিনিসটা বুঝিয়ে। আর এই যে প্যানেল ইনভার্টার, আজকে প্যানেল অনেক মানে এলিমেন্ট অ্যাপ্রুভ প্যানেল আছে, কি আমাদের সবারই তো বিআইএস, বেশিরভাগ বিআইএস আছে, প্যানেল তো নিয়ে আমরা কাজ করি রীতিমতো। তো সেই প্যানেল কিন্তু কেউই বেশি কম, মানে সব প্যানেলই আমি বলছি 19-20, কেউ 19 হলে কেউ 20 কি 21, হ্যাঁ আমি বলছি মানে 19-20 বলতে আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমার এখানে আমি যদি একটা প্যানেল, আমি অনেক কোম্পানি আছে, আদানি আছে, ওয়ারি আছে,
বিক্রম আছে, লুম আছে, অনেক কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে মার্কেটে। মার্কেটে এখন ইয়ে করছে। কাউকেও বেশ ভালো, কাউকে খারাপ আমি বলছি না, সব প্যানেলই ভালো, কারণ সবাই 20 বছর দিচ্ছে, 30 বছর দিচ্ছে, তাহলে নিশ্চয়ই পারফরমেন্স ওয়ারেন্টি যখন সার্টিফিকেট দিচ্ছে, তার যদি না হয় পারফরমেন্স, তাহলে তো তার পারফরমেন্স তো মুশকিল আছে। অবশ্যই তারপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে যখন একটা বড় মানে করে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে বসে আছে, যে ভুলভাল মাল বানাচ্ছে বা ছাড়ছে, সেটা তো নয়। হ্যাঁ, কিছু কেমন মানে মানে কি বলবো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতে পারে দুটো, সেটা তারা পলিসি পাল্টে দিলেই হলো। হ্যাঁ দেখুন, আমার যদি প্যানেলের 25 বছর ওয়ারেন্টি দিই আমি কোনো কোম্পানি, তো তার যদি প্যানেল 25 বছর না চলেছে তো ওই ওয়ারেন্টিটা দেবে না, তো তাকে তো সেটা সার্ভিস দিতে হবে 25 বছর। তো সেক্ষেত্রে দেখা গেলে সব প্যানেলই জেনারেশন ওয়ারেন্টি যখন দিচ্ছে প্রায় কাছাকাছি সব প্যানেল, এবার বেশি কম একটু আছে, কিন্তু ওটা ঠিক আছে, কাস্টমার যদি বোঝেন যেটা ভালো বুঝবে সেটা নিতে পারে, সব প্যানেলই ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে স্ট্রাকচার যেটা তুই করিস, তুই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে স্ট্রাকচারটাকে ঠিক করে নিজের মতন করে করিস, ফেব্রিকেটারকে দিয়ে করার চাই করিস, সেই জিনিসটা সম্বন্ধে বল, যে আমি প্যানেলটা ঠিক জায়গায় রাখবো, আমি প্যানেলটাতে এমন জায়গায় রাখবো যেখানে ছায়া হবে না। হ্যাঁ, ওই স্ট্রাকচারটা যে মানে দিকে করিস সেইটা একটু বল, স্ট্রাকচারটা কিভাবে মানে এইগুলো দেখা যে শ্যাডো পড়ে না, সেই ব্যাপারগুলো। দেখুন, প্রথমে কথা হচ্ছে আমাকে আগে দেখতে হবে কাস্টমার কত কিলোওয়াট রিকোয়ারমেন্ট আছে, আর কাস্টমারের শুধু রিকোয়ারমেন্ট হলে হবে না, আমার দেখতে হবে কাস্টমারের ছাদে হোক বা টিন সেটে হোক যেখানে বসাবেন উনি, সেখানে কতটা জায়গা আছে, সেই প্যানেলগুলো আমার সেখানে বসবে কিনা। তো জায়গা যদি থাকে, আমি আগে গিয়ে দেখে নিলাম যে মেপে যে জায়গাটা আমার সাফিসিয়েন্ট কিনা, যতগুলো প্যানেল আমার বসানোর ওখানে আছে। তো বসানোর পর আমাকে যেটা দেখতে হবে, আমার সাউথ ফেস ক্লিয়ার কিনা, মানে সাউথ ফেস থেকে কোনো ছাওয়া বা বড় গাছ আছে বা এখানে ছাওয়া পড়তে পারে, ঠিক আছে, তাহলে জেনারেশন ঠিকঠাক করবে না। তো তখন আমার দেখতে হবে যদি গাছ না থাকে, তারপরে দেন যখন আমি স্ট্রাকচার যখন বানাবো, আমি নিয়ে গিয়ে একটা স্ট্রাকচার কিনে নিয়ে গিয়ে লাগিয়ে দিলাম, তো আমার মতে সেটা না করাই ভালো, কারণ কাস্টমারের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, কারণ উঁচু স্ট্রাকচার লাগে, কারোর জন্য সাউথ ফেসে প্রপার ঢাল লাগবে, এবং সাউথ ফেসে তো ঢাল আমাকে করতেই হবে। টিন সেট যদি করি, এবার টিন সেটে যদি আমি যাই, টিন সেট যদি করি, তাহলে আমাকে টিন সেটে সাউথ ফেসে আমাকে ঢাল রাখতে হবে, সাউথ ফেসে ঢাল হলে তাহলে ঠিকঠাক জেনারেশন করবে। তো স্ট্রাকচারের ক্ষেত্রেও তাই, আমার সাউথ ফেসে প্রপার ঢাল করে আমাকে স্ট্রাকচারটা বসাতে হবে। এবার এবং দেখতে হবে কাস্টমারের কোথায় সুবিধা, কিরকম স্ট্রাকচার সুবিধা, কাস্টমার সামনে দিকে বসাবে না পেছন দিকে, আমি যদি কিনে নিয়ে গিয়ে এটা বসিয়ে দিলাম তাহলে তো কাস্টমারের রিকোয়ারমেন্ট মিটলো না। তো সেটাকে বুঝে, ওই জন্য আমরা যেটা করি, আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট বুঝে আমরা কাস্টমার স্ট্রাকচার বানানো আছে, যাও যে লাগিয়ে দাও, না আমরা তো সেটা করি না, না ওটা হবে না, ওটা হয় না সব জায়গায়। কারণ আমরা যেটা করি, আমরা সাইড দেখে তারপরে স্ট্রাকচার কাস্টমারের মতো করে মডিফিকেশন করে তারপরে লাগাই। আমাদের মতো অনেকেই করে অনেকে কাজ যাতে করে কম হয় তার জন্য সব রেডিমেড করে রাখে। যে দেখুন, দু পয়সা লাভের জন্য যদি আমরা কাস্টমারকে যদি একবার ঠকাই, তো আমরা তো নেক্সট কাজ তো পাবো না। কাস্টমার তো মার্কেটে এমনিই বদনাম করবে সোলার কোম্পানিগুলোর নামে, না? তো এখন বেশিরভাগ সোলার কোম্পানি ঠিকঠাক কাজ করেন, এবং 2-1 আছেন যাদের লাভ বেশি লাগে, তাদের কথা আমি ছেড়ে দিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার স্ট্রাকচারের। তো স্ট্রাকচারটা হলো 1 নম্বর, যেটা মানে আমাদের গ্রাহকরা দেখবে 1 নম্বর। প্যানেল গুলো কটা দিচ্ছে না দিচ্ছে সেগুলো বোঝা, এবং শুধু তাই নয়, মানে ওয়ার্কম্যানশিপ, তারা কি কেবল ইউজ করছে, তারা কি কানেক্টর ইউজ করছে, তারা এসিডিবি কি ইউজ করছে, ডিসিডিবি কি ইউজ করছে, প্রত্যেকটা জিনিস। এবং যে স্ট্রাকচারের যে মানে কোয়ালিটি মানে আমরা সেই একই মাল দিচ্ছি নাকি হট ডিপ গ্যালভানাইজ করে দিচ্ছি, কত মাইক্রনের হট ডিপ দিচ্ছি, এইগুলো জানতে হবে। কারণ অবশ্যই 2 বছর 4 বছর পর যদি তাতে রাস্ট পড়ে, তখন তো এটা তো 25 বছরের একটা ব্যাপার। হ্যাঁ, তো সেটাও একটা দেখতে হবে যে স্ট্রাকচারটা ঠিক করে আমরা দিচ্ছি, এবং সেটা বড় ঝড় এলে সেটা যে উড়িয়ে নিয়ে যাবে না সেটাও দেখতে হবে। সেটারও কোনো মানে নেই ঠিকঠাক না করলে। দেখুন, আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যেটা বললেন কি দিচ্ছি আমরা কাস্টমারকে, দেখুন আমাদের মার্কেটে নানা রকম কম্পিটিশন আছে, তো কম্পিটিশনের জন্য অনেকে বলে হচ্ছে 3 কিলোওয়াট সিস্টেম ইনস্টল করলাম বা 3 কিলোওয়াট সিস্টেম আপনাকে দিচ্ছি, কিন্তু আমরা গিয়ে দেখি যে 3 কিলোওয়াট মানে হচ্ছে শুধুমাত্র ইনভার্টারটা 3 কিলোওয়াট বা 3 কেভিএ নয়, আপনাকে 3 কিলোওয়াট একটা সিস্টেম মানে প্যানেলটাও আপনার 3 কিলোওয়াট থাকতে হবে। তো আমি অনেক জায়গায় দেখি আপনারা এই দামে দিচ্ছেন, আপনার থেকে অনেক কমে আমাকে 3 কিলোওয়াট সিস্টেম দিচ্ছেন। তখন আমি কাস্টমারকে এটাই বোঝাই, দেখুন আপনি বুঝুন ব্যাপারটা, 3 কিলোওয়াট মানে শুধু ইনভার্টারটা তো 3 কিলোওয়াট হলে আমরা 3 কিলোওয়াট হচ্ছে না, জেনারেশন করবে আপনার সোলার প্যানেল, তো প্যানেল আপনার আগে 3 কিলোওয়াট দরকার আছে, তবে তো 3 কিলোওয়াট জেনারেশন করবে, তার বেশি 3 কিলোওয়াট কি তার বেশি, তবে তো 3 কিলোওয়াট ক্যাপাসিটিতে ইনস্টল করতে পারবে না।
তো কাস্টমার এটা বোঝে না, কাস্টমার শুধু দামে। আমি কাস্টমারদের একটাই রিকোয়েস্ট করবো যে কোম্পানি থেকে করাবে আপনি দেখে দামে নেবেন, যাবেন। দামে যাবেন না, আগে দেখবেন যে সে কি সঠিক মেটেরিয়ালটা আপনাকে দিচ্ছে। 3 কিলোওয়াট ইনভার্টারের সাথে 3 কিলোওয়াট বা 2.5 কিলোওয়াট প্যানেল দিচ্ছে কিনা, কতটা প্যানেল দিচ্ছে সেটাকে দেখুন। 3 কিলোওয়াট মানে শুধু ইনভার্টারটা 3 কিলোওয়াট হলে হবে না। এই ব্যাপারটা, এটা কনফিউশন খুব রয়েছে আমাদের কাস্টমারদের মধ্যে। আর কিছু কোম্পানি এইভাবে বিজনেসও করেন, ঠিক আছে। তো এইগুলোকে আমাদের কাস্টমারকে বলবো একটু দেখে নেবে, যেখান থেকে করেন এগুলো একটু দেখে নেবেন। এমনকি আমাদের কাছ থেকে করালে তো অবশ্যই মিলিয়ে নেবেন, দেখে নেবেন কি করছি না কি করছি না। ইলেকট্রিসিটিটা সেখানে অফ হবে না, কিন্তু এবার যাদের শুধু রিকোয়ারমেন্টটা শুধু আমার ইলেকট্রিসিটি ধরুন যায় না, বা আমার ইলেকট্রিসিটি 2-1 ঘন্টা কখনো হয়তো কুচ্ছিত কারণে কখনো গেছে, আমার কোনো ব্যাপার না, আমার ইলেকট্রিক বিলটা কম চাই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অন গ্রিড ঠিক আছে। বিলটা বেসিক্যালি কম যদি করতে হয় তাহলে আমরা অন গ্রিড করব। হ্যাঁ দেখুন, বিল দুটোতেই কমবে, অন গ্রিডও কমবে, অফ গ্রিডও কমবে, কিন্তু অন গ্রিডে শুধু বিলটাই কমবে, কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলে চলবে না, যেহেতু এতে ব্যাটারি থাকে না। কিন্তু অফ গ্রিডের ক্ষেত্রে যদি ব্যাটারি থাকে, আমরা স্টোরেজ রাখছি, স্টোর করছি, ব্যাটারি তো আমাদের মেনলি ইলেকট্রিসিটি স্টোর করে, তো স্টোর করছি, যখন কারেন্ট চলে গেল তখন ব্যাটারি দিয়ে চলছে। তো দুটোর কস্টের একটা ডিফারেন্স থাকে, সেটা পরে আসা যাবে, পরে একদিন আলোচনা করা যাবে। না না, কস্টের তো ডিফারেন্স থাকবেই, কারণ ব্যাটারি স্টোরেজের জন্য এক্সট্রা তুমি ব্যাটারি লাগাবে, তার জন্য তোমার কস্টটা তো বাড়বে। কস্ট একটা বিশাল বড় ব্যাপার, এবং কস্টের যে ভেরিয়েশনটা অনেক সময় আমি দেখেছি, মানে বলে কোনো একজন, তোরাই বলতিস যে একজন বলছে কোনো একটা সোলার কোম্পানি বলেছে আমি তো এটা 1,20,000 কিনতে 1,30,000 করে দেবো, আপনাদের কেন 1,60,000 লাগছে, ঠিক আছে। তো এই কস্টের অনেকগুলো ব্যাপার আছে। আমি কি দেবো, আমি কাউকে বলছি যে আমি 2 কিলো প্যানেল দেবো, সেই জায়গায় আমি দিচ্ছি 2 কিলো 3 কিলো প্যানেল দেবো, 3 কিলো প্যানেলের জায়গায় আমরা দিচ্ছি 3 কিলো 3.5 কিলো, 3 কিলো 400, আর সেই লোকটি 5টা প্যানেল দিয়ে সেটা 3 কিলোর কাছাকাছি দিয়ে সেটা দিচ্ছে। তো এইগুলো বুঝতে হবে কটা প্যানেল দিচ্ছি প্রত্যেকটা। এইটা দর্শকদেরকে আমি বলবো যারা গ্রাহক, যে যখন কোনো প্রজেক্ট করবেন, যার কাছ থেকেই করান না কেন, আমাদের এখানে অনেক কোম্পানি আছে, আমার বন্ধুরাও আছে, কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এম প্যানেল ভেন্ডারের একটা আমাদের ফোরামও আছে, প্রায় 100-র উপরে তাদের আছে। আপনারা করান, কোনো অসুবিধা নেই, সবারই সাথে করান, সবাইকে কাজ করতে হবে। আমাদের সবাই মিলে কাজ করলেই আমাদের রাজ্যের উন্নতি, এবং আমাদের সবাই সেই সুযোগটা পাবে। অনেকগুলো অনেক ছেলেরা কাজ করবে, সুযোগ পাবে, সবাই করুক, কিন্তু সেইটা এমন একটা জায়গায় করা উচিত যে আমরা কি দিচ্ছি সেটা যেন গ্রাহকরা বোঝে। গ্রাহক এখানে তো কেউই আমরা ব্যবসা করতে এসেছি, আমরা মানুষ ঠকাতে আসি। তো গ্রাহকটা কি পাচ্ছে, কটা প্যানেল পাচ্ছে, কি ইনভার্টার পাচ্ছে, তার লোড কত টানবে, তার কত ইলেকট্রিসিটি বিল সেভিং হবে, বা তার যদি ইলেকট্রিসিটি বিল সেভিং না হয়, যেখানে আমাদের ব্যাটারি দিয়ে প্রজেক্ট, সেই কতক্ষণ তার রাত্রেবেলায় কটা ফ্যান কটা লাইট টানবে, বা যদি এসি চলে তার সেই এসিটাই কতক্ষণ চলবে। এই জিনিসগুলো কিন্তু সবারই বুঝে নেওয়া দরকার। না বুঝে নিলে কি হয়, পরবর্তীকালে লোকে বুঝতে ভুল করে, কাস্টমার ভুল বোঝে কোম্পানিকে। হ্যাঁ, কোনো এক কাস্টমার যদি ভাবে যে আমি 3 কিলো লাগিয়েছি, আমার 3,000 টাকা বিল, তাকে দেখতে হবে সে যদি হাইব্রিড বা অফগ্রিডে যায়, তাকে দেখতে হবে সে দিনের বেলায় ইউজ করছে না রাত্রে বেলায় ইউজ করছে। দিনের বেলায় আমি ইউজ করলাম না কিছু, রাত্রেবেলায় আমি সব আলো, ফ্যান, লাইট, এসি সব চালালাম, ব্যাটারিটা 2 ঘন্টার মধ্যে বসে গেল। আপনি তো বললেন সব আপনার এত চলে যাবে, চলছে কই, আমার টানছে না। আরে ভাই, 2টো ব্যাটারি আমি দিয়েছি, সেই 2টো ব্যাটারিতে আপনার কত টানবে? 1.5-3 ইউনিট ম্যাক্সিমাম। সেই সময় সেই, আর দিনের বেলায় তোমার 3 কিলোতে তোমার কি চলছে, 3 কিলোতে তোমার 3-4-এ 12 ইউনিট জেনারেশন হচ্ছে। 12 ইউনিট জেনারেশন তুমি ব্যাটারি যদি চার্জ করো, তাতে 3 ইউনিট জেনারেশন হবে। এই ক্যালকুলেশনটা বুঝতে হবে। 12 ইউনিটে আমি ইউজ করছি 2 ইউনিট, আর ব্যাটারি চার্জ হচ্ছে 3 ইউনিট, তাহলে 2-3-এ 5 হলো। আর 7 ইউনিট কি হচ্ছে, নষ্ট হচ্ছে। সেই 7 ইউনিট আমি ইউজ করতে পারছি না। সেখানে যদি আমি নেট মিটারিং এ শুধাই, নেট মিটারিং এই একটা বড় মানে একটা সাবজেক্ট, যেটা গ্রাহকদেরকে আগে বুঝতে হবে। নেট মিটার কি, নেট মিটার কেন হয়, কত পর্যন্ত নেট মিটার পাওয়া যায়, এটা কিন্তু জানতে হবে। কালকেই আমাকে এক ভদ্রলোক রেফারেন্স আমাকে ফোন করেছিল যে আমার 3টে গাড়ি আছে, আমি করি কি বলে ইভি চার্জ, আমার 50 কিলো লোড আছে। আমি বললাম আপনার কত বিল আছে? তা প্রায় 1,00,000-খানেকের কাছাকাছি আছে, 80-90 হাজার টাকা করে বিল আছে। তো উনি বলছেন যে আমি কি সাবসিডি পাবো, আমার কি চলবে? আমি পরিষ্কার তাকে বললাম যে আমাদের
রাজ্যের সোলার পলিসিটা আগে বুঝতে হবে তার। সোলার পলিসিটা কাদের জন্য তৈরি করা হয়েছে বা কারা, কোন গ্রাহকরা সেই সুযোগটা পাবে। অবশ্যই তাই না? অবশ্যই আজকে 5 কিলো পর্যন্ত আমাদের নেট মিটার আছে, হ্যাঁ। সেইখানে মানুষ যদি 50 কিলো সোলার লাগায়, সে 50 কিলো নিয়ে কি করবে? সে তো সারাদিন ধরে গাড়ি টোটো করে ঘুরবে, রাত্রেবেলা এসে ভাববে সে চার্জ দেবে। রাত্রেবেলায় চার্জ দিতে গেলে সে তো নেট মিটার পাচ্ছে না, তার তো নেট বিলিং করতে হবে। নেট বিলিং আবার ব্যাপার আছে। হ্যাঁ, নেট বিলিং, নেট মিটারিং এগুলো দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? ওটা কাস্টমারকে বুঝতে হবে। না, কাস্টমারকে আমি সেটাই বোঝা যাচ্ছি, নেট মিটারটা কি, নেট বিলিংটা কি, দুটো জিনিসটা কিন্তু মানে একটা ব্যাপার আছে, যেটার জন্য কিন্তু আপনি কত কিলো পর্যন্ত করতে পারবেন সেটা আপনাকে চয়েস করতে হবে। নেট বিলিং, নেট মিটারটা আমি বড় প্রজেক্টের কথা ছেড়ে দিচ্ছি, যেটা শুভজিৎ আজকে বলছিল যে ডোমেস্টিক কাস্টমারের জন্য কি করে তারা বুঝবে যে কিভাবে তারা সোলারটাকে ডিজাইন করবে, বা সে তার রিকোয়ারমেন্টটা যখন ডিজাইন হবে তার আগে রিকোয়ারমেন্টটা সে পরিষ্কার করে বলবে, আমার দিনের বেলায় এই চলে, রাতের বেলায় এই চলে, তবে আমি কিন্তু তার জন্য ডিজাইন করতে পারি। যদি 5 কিলোর মধ্যে হয় নেট মিটারিং কোনো অসুবিধা নেই, আমার বিল এত হয় সেটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে, যেটা এক্সট্রা থাকবে আমার, যেটা এক্সপোর্ট হবে। বাট যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে অপগ্রেডের জন্য কিরকম ভাবে মানুষ বুঝবে সেটা একটুখানি দেখুন, অপগ্রেডে যে ব্যাপারটা আপনি বললেন যে ব্যাটারি কতটা স্টোরেজ রাখছি, ওটা আমি একটু সহজ ভাষায় বুঝিয়েছি। দেখুন, আপনি হচ্ছে সূর্য তো আমাদের দিনের বেলা ইলেকট্রিসিটি তৈরি করে দিচ্ছে, তো যদি আমি অপগ্রেড প্রজেক্ট করি তাহলে আমার, হ্যাঁ, এবার আসি আমরা সাবসিডিতে। মানে সাবসিডির প্রজেক্টে আমাদের কি হচ্ছে না, আমাদের 1 কিলো মানে হচ্ছে 30,000 টাকা, 2 কিলো মানে হচ্ছে 60,000 টাকা, 3 কিলো মানে হচ্ছে 78,000 টাকা। তো সেই সাবসিডিটা আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে সাবসিডি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমাদের কোনো কাছে খবরও নেই, সত্যি কথা বলতে। হ্যাঁ, এবার আমি একটু বলে দিই যে কেন সম্ভাবনা নেই। অনেকে আমাকে কোশ্চেনটা করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিচ্ছে, তো আমরা WBSCDCL এর কাস্টমাররা কেন পাবো না? তখন এই কারণেই পাবেন না। তখন সাবসিডির জন্য যে রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিং। সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে আমাকে নেট মিটারিং অ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমাদের যে প্রবলেমটা যেটা আমরা ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমরা নেট মিটারিং যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে অ্যাপ্লাই করছি, তখন সেন্ট্রাল আমাদের যে ডিসিএল যে বোর্ড আছে, ইলেকট্রিসিটি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, তারা নেট মিটারিং দিচ্ছে না। তো নেট মিটারিং আমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি সাবসিডি পাচ্ছি না। কিন্তু অথচ আমি যদি নন সাবসিডি স্কিমে গিয়ে অ্যাপ্লাই করি তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইলেকট্রিসিটি বোর্ড দিচ্ছে। তো যেটা হোক, তাদের এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে আমার সাবসিডির পিছনে না দৌড়ে আমরা চাইবো প্রত্যেক মাসে আমরা বিদ্যুৎটা নিজে তৈরি করব, নিজের বিদ্যুৎ নিজে তৈরি করব এবং সেইটা আমরা ইউজ করব। অবশ্যই তাতে করে আমার নেট মিটারিং দরকার, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড দিচ্ছে। শুধু দিচ্ছে না, যে সাবসিডি স্কিমে যদি আপনি যান তাহলেই কিন্তু দিচ্ছে না। অতএব আপনি ওই এককালীন একটা টাকার জন্য আপনি মানে এই যে ডিসিশন নিচ্ছেন না, বা আপনি ভাবছেন কবে দেবে, আমি ওয়েট করছি, বা যারা লাগিয়ে দিয়েছে মানে সাবসিডি স্কিমে করেছে তারা নেট মিটার পাচ্ছে না, আমার মতে তাদেরকে বলবো তারা এখন নন সাবসিডি স্কিমে নেট মিটার দেয়। কারণ প্রত্যেক মাসে তার যা লস হচ্ছে, 3 কিলো প্রজেক্ট মানে হচ্ছে প্রত্যেক মাসে 3,000 টাকা করে তার লস। অবশ্যই, তো 3,000 টাকা করে 1 বছর যদি ওয়েটিং থাকে তাহলে তো তার প্রায় 34,000 টাকা চলে গেল। সে সাবসিডি কি পাবে? 34,000 টাকা তো মানে সাবসিডির জায়গাতে তো এমনি। হ্যাঁ, একদমই তাই। তবে সাবসিডি প্রজেক্টের থেকে নন সাবসিডি প্রজেক্টে আমরা খরচাও তো কম পড়ে। তাহলে আমাদের বক্তব্য গ্রাহকদের যে আপনারা যারা WBSCDCL গ্রাহক তারা নন সাবসিডি স্কিমে এখন চলুন। একদম সিএসসি তে এখন সাবসিডি দিচ্ছে, মানে সেটা কিন্তু মানে কি বলবো, কবে বন্ধ করে দেবে বা কি করবে কেউ জানে না, কখন কি হবে আমাদের হাতে তো নেই। সাবসিডি তো আমরা কেউ দিচ্ছি না, দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, সিএসসি নেট মিটারটা দিচ্ছে সাবসিডি স্কিমে। যদি সিএসসি নেট মিটার সাবসিডি স্কিমে দেওয়া বন্ধ করে দেয় তাহলে হলো না, সাবসিডি হলো না। হ্যাঁ, ওটাই। দেখুন, আমি আরেকটা কনফিউশন ক্লিয়ার করতে হবে। কাস্টমার আমাকে কোশ্চেন করে যে দেখুন, সাবসিডি আমরাও দিচ্ছি না, কোনো ভেন্ডার কোম্পানিও দিচ্ছে না, বা সিএসসিও দিচ্ছে না। সিএসসির যারা সাইট সার্ভে করতে আছে WBSCDCL দিচ্ছে না। যারা সাইট সার্ভে করতে তারাও এটা বুঝিয়ে দিয়ে যান কাস্টমারকে, ঠিক আছে? তার জন্য তাদেরকে অনেক থ্যাংক ইউ। কিন্তু এবার যেটা হয়, কাস্টমার অ্যাকচুয়ালি সাবসিডিটা পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এবার সাবসিডির জন্য যেটা রিকোয়ারমেন্ট, সবার আগে রিকোয়ারমেন্ট ইনস্টলেশন, তারপর হচ্ছে নেট মিটারিং, সে WBSCDCL এরই হোক আর সিএসসিরই হোক। তো সিএসসি কি করছে, সাবসিডি স্কিমে নেট মিটারিং দিচ্ছে, তারপরে আমি সাবসিডিটা অ্যাপ্লাই করতে পারছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্টমারকে সাবসিডিটা দেবে। কিন্তু
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইলেকট্রিসিটি বোর্ডে কি হচ্ছে, আমি যেহেতু সাবসিডি স্কিমে যখনই অ্যাপ্লাই করছি সে নেট মিটারিং দিচ্ছে না, অথচ নন সাবসিডি স্কিমে অ্যাপ্লাই করলে নেট মিটারিং দিচ্ছে। তো সাবসিডি স্কিমে যখন নেট মিটারিং অ্যাপ্লাই হচ্ছে, তো যখন নেট মিটারিং দিচ্ছে না, তখন তো আমি আর সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারছি না। সাবসিডি পাবে না পাবেন পরের কথা, আগে আপনি নেট মিটারিং পাবেন তবেই আপনি সাবসিডি পাবেন। তো নেট মিটারিংয়ে যদি আমার প্রসিডিওরটা আটকে যাচ্ছে, তো সাবসিডি পাওয়ার কোনো প্রশ্নই আসছে না। অতএব তাহলে আমাদের এক কথায় যেটা, সিএসসি হলে সাবসিডি স্কিমে আপনারা এবং আপনারা সাবসিডি স্কিমে কাজ করুন, কিন্তু ডিসিএল হলে নন সাবসিডি স্কিমে আপনি যান। তাতে আপনার সুবিধা একটা আমি আপনাকে বলি, আপনি নেট মিটারে যদি এমনি নর্মাল নেট মিটারে যান আর সাবসিডিতে যান, দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্সও আছে। কেন না, আমরা এখানে ডিসিআর প্যানেল দিচ্ছি সাবসিডি স্কিমে, যেটা কিন্তু এমনি নর্মাল প্যানেলের থেকে পার প্যানেলে আপনি যদি ধরেন 550 ইউনিটের যদি ধরেন, প্রায় আপনার 5,500-6,000 টাকা করে এক একটা প্যানেলের দাম বেশি। সেটা কিন্তু আমরা নিচ্ছি না, ওটা কিন্তু ডিসিআর প্যানেলটার দামই এরকম ভাবে করা হয়েছে। একদমই তাই। হ্যাঁ, সেটা ম্যানুফ্যাকচারারদেরকেও দোষ দিলে ভুল হবে। ম্যানুফ্যাকচারাররা মানে ডিসিআর কম্পোনেন্ট দিয়ে প্যানেল বানাতে গেলে তাদের খরচা বেশি পড়ছে বা তারা ট্যাগ দিচ্ছে, আমি জানি না সেটা ট্যাগ দিচ্ছে বা কি, কিন্তু তার দাম হচ্ছে প্রত্যেকটাই প্রায় 12 টাকা করে ওয়াট পিকে বেশি, 12 টাকা করে ওয়াট পিকে বেশি, 11.5 কেউ 11 কেউ 11.5 টাকার নিচে নয়। অতএব আপনি 550-এর প্যানেল হিসেব করে দেখুন, প্রায় 6,000 টাকা আপনার বেশি লাগছে। তাহলে 6টা প্যানেল যদি দেন 36,000 টাকা, 36,000 টাকা তো আপনার এক্সট্রা লাগছে। তো আপনি সেখানে যদি নন ডিসিআর এ কাজ করে আপনি যদি তাকে মানে 36,000 টাকা না 30,000 টাকা কম বা 20,000 টাকা কম দেন, তাহলে গ্রাহকের পক্ষেও সুবিধা এবং যারা কাজ করছে তাদের পক্ষেও সুবিধা। কারণ আপনার কিন্তু মেন লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ বাঁচানো, সাবসিডি পাওয়া নয়। একদম ভুলে যাবেন না, যদি সাবসিডির পিছনে আপনারা থাকেন তাহলে কিন্তু মানে এবারে আমরা এই সোলার প্রজেক্টটাই আমাদের হবে না এবং আপনাদেরও সোলার প্রজেক্টের ইউজ করা হবে না। আপনারা দেখুন, আজকে সাবসিডি দিচ্ছে, এই তো 6 মাস হলো। সাবসিডি যখন ছিল না তখন কিন্তু মানুষ সোলার লাগায়নি, কিন্তু সাবসিডি যেই অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে সবাই কিন্তু সাবসিডির জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সাবসিডিটা ওয়ান টাইম, এটা মনে রাখবেন, সাবসিডিটা কিন্তু সারা জীবন ধরে আপনি পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে বিদ্যুতের বিলটা থেকে বাঁচবেন সারা জীবন ধরে যদি একবার সোলার সিস্টেম লাগিয়ে না। অতএব সেটা আপনার কি বলবো, আপনার সেটা ডিসিশন। আমাদের বলার কর্তব্য, আমরা বোঝানোর চেষ্টা করছি। আমাদের সোলার এক্সপার্ট শুভজিৎ যতটা পেরেছে বুঝিয়েছে। তো আজ এইটুকুই, আপনাদের ডিসিশন আপনাদের কাছে। নমস্কার।